ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যখন পাশ হয়ে গেল তখন যে ছবি দেখা গেছিল সেটারও উল্লেখ আজকে মুখ্যমন্ত্রী করেছেন, যেখানে তিনি বলছেন 24 সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এবং উনি বলেছিলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলছেন যে উনি বলেছিলেন আমার প্রাণ থাকতে ওয়াকফ বিল লাগু হতে দেব না, অথচ ওয়াকফের জন্য পোর্টালে আবেদনের সুযোগ দেননি। ওয়াকফ বিল মোথাবাড়ি জ্বালালেন, লুট করলেন, হাইকোর্টে লড়াই করে 12 দিন পরে ঢুকেছি। মোথাবাড়ির প্রসঙ্গে আজকে কি বলেছেন দেখুন একবার। 24 সালের পরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এখানে যিনি দাঁড় বসতেন দুবার হেরেছে আমার কাছে। উনি বলেছিলেন আমার প্রাণ থাকতে আমি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না। আর উনি উম্মিদ পোর্টাল চালু করে দিয়ে 17,000 ওয়াকফ কমিটিকে পোর্টালে আপলোড করার সুযোগ দেননি। সব খাস হয়ে গেছে। দুহাত ভরে ভোট দেন তো। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মোথাবাড়ি জ্বালিয়ে দিলেন, ভেঙে দিলেন, লুট করলেন। লাইন দিয়ে 81টা দোকান। আমি হাইকোর্টে গিয়ে লড়াই করে 12 দিন পরে ঢুকলাম। এটা সরকার, আগের সরকার এটা ছিল। 3টে হিন্দুর দোকান লুট করলেন, পাশে 2টো মুসলমান দোকান ছাড়লেন, আবার পরপর 5টা হিন্দুর দোকান করলেন। এটা রাজনীতি। শক্ত হাতে ধরতেন, আধা সেনা চাইতেন, ক্ষতিপূরণ দিতেন, গুন্ডারা এই জিনিস করতে পারত না। একেবারে কার্যত ইনডিসক্রিমিনেট র্যাম্পেজ, নির্বিচারে গুন্ডাগিরি চলেছে কার্যত। এই ছবিগুলো বারে বারে আমাদের দেখতে হয়েছে। পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে থেকেছে, হাত গুটিয়ে বসে থেকেছে। কার্যত পুলিশ আত্মরক্ষা করে বেরিয়েছে সেই সময়। অন্তত এইখানে আশ্বাসটা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ বাবু যে সেই জিনিসের পুনরাবৃত্তি আর দেখা যাবে না। বিধানসভার মধ্যে উনি আশ্বাস দিচ্ছেন, আমরা নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী হিসেবে যখন আশ্বাস দিচ্ছেন আমরা সেই আশ্বাসনকে মেনে নিচ্ছি। কিন্তু তার পাশাপাশি আমি এই বিল যেহেতু এখানে উত্থাপিত হয়ে আইন হিসেবে পাশ হয়েছে, সেখানে আমার কিছু বক্তব্য আছে। আমি এর আগের দিনও বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা বা বিজেপি সরকারের সদিচ্ছা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু সদিচ্ছা থাকলেও অনেক সময় মিসক্যারেজ অফ জাস্টিস হয়। যে ধরুন রিভিউ কমিটি যেটা করা হয়েছে, সেখানে একজন হাইকোর্টের সিটিং অথবা রিটায়ার্ড জাজ থাকবেন এবং আর 2জন যারা হাইকোর্টের জাজ হতে পারেন এইরকম ব্যক্তি থাকবেন। তারা সিদ্ধান্ত নেবেন 15 দিন বাদে প্রিভেন্টিভ ডিটেনশন তাকে আরও 1 বছরের মতো রাখা হবে কি হবে না। অর্থাৎ এই যে ব্যাপারটা, প্রভিশনটা, এইটা যদি জুডিশিয়ারি হাতে যেত তাহলে কিন্তু আমাদের ভয়ের কোনো জায়গা থাকতো না। কারণ সব ক্ষেত্রেই যে মুখ্যমন্ত্রীর কন্ট্রোলে থাকবে সব কিছু, এটা কিন্তু ভেবে নেওয়া উচিত নয়। সেই যে জায়গাটায় যিনি একজন, যদি 3 জনের মধ্যে 2জন তারা একটা সিদ্ধান্ত নিলেন এবং হাইকোর্টের রিটায়ার্ড জাজ বা সিটিং জাজ, তার কিন্তু বক্তব্য কিছু করার থাকবে না। এই যে জায়গাটা, এই জায়গাটাই আমাদের ভয়ের জায়গা। যে ভয়ের কথাটা উনি বারবার করে বলছেন, সমরবাবু আপনার মতো লোকদের করা হবে না বা শোভনবাবু আপনার মতো করা হবে না, এটা উনার আশ্বাস। কিন্তু এই আইন ভদ্রলোকের জন্য নয়, ভদ্রলোকের জন্য নয়। কিন্তু বাস্তবে একজন পুলিশ সুপার কি করবেন সেটা কিন্তু আমরা জানি না। কৃষ্ণ মিত্র দ্রুত। না, এখন ভদ্রলোকের ব্যাখ্যাটা কি? বিজেপির যাকে ভদ্র মনে হবে সে ভদ্রলোক, বাকি সব ছোট লোক? তা তো হতে পারে না। তার কারণ হচ্ছে কিছুদিন আগে তুমি যেহেতু একটু আগে তোমার ইয়েতে বলছিলে শামস ইকবাল সম্পর্কে কারুর একটা বিশেষ ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বর ঘনিষ্ঠ, তো সেরকমই তারই একজন ঘনিষ্ঠকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী না, আমার কোনো আপত্তি নেই। তো তার ওএসডি কে ববি হাকিম, তো তার এখন হচ্ছে তার ওএসডির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, যার সাথে দূর দূর অবধি আমার জেনারেল সেক্রেটারির কোনো সম্পর্ক নেই, কিন্তু মোটটাকে একটা বক্তব্যের মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, যাতে উনাকে ছাড় দেওয়া হয়। তো এইগুলোও তো করা হচ্ছে। তো আপনি ধরুন যার ওএসডি কে ধরেছিলেন, যার তিনি ওএসডি, তারও তো তদন্ত হওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।